যে কারণের জন্য আমরা পুরনো ছবি রাখি না যদি না তার সঙ্গে বিশেষ কোনো স্মৃতি জড়িয়ে থাকে। সেখানে দাঁড়িয়ে এখানে পুরনো ছবির কথা বলা হচ্ছে। সুজয়, পুরনো ছবি সত্যি আমরা কতদিন রাখি নিজেদের কাছে? একেবারেই তাই, এবং এটা এটা সত্যি খুব অসম্ভব বিষয়। এবং যেটা বলা হচ্ছে যে যখন ভোটার লিস্টে নাম তুলেছিল সেই ছবি, মানে সেই ছবির সঙ্গে ম্যাচ করা যদি ছবি থাকে সেই ছবি দেওয়ার কথা বলছে। এখানে একটা প্রশ্ন কিন্তু আসি, 87 সালে যিনি মানে যার নাম ভোটার লিস্টে উঠেছে তার কি 87 সালের ছবি রাখা সম্ভব? মানে কারোর বাড়িতে কি থাকে? একেবারেই তাই, এবং সত্যি এটা একটা খুব জটিল বিষয়। এবং এই পুরনো ছবিটাই তারা দিতে বলছে, এবং বর্তমানে এখনকার যে ছবি সেই ছবিও একটা দিতে বলছে। দেখো, এইটা নিয়ে কিন্তু জটিলতা সত্যি ক্রমশ বাড়ছে। এখন দেখার বিষয় যে আমাদের রাজ্যে যে গেজেট নোটিফিকেশন সেটা খুব শীঘ্রই কিন্তু হবে। এবং যেটা জানা যাচ্ছে যে এটা নিয়ে তুমি নিশ্চয়ই জানো যে ডকুমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে সেটা নিয়ে সুপ্রিম কোর্টে একটা বিচারাধীন বিষয় চলছে। এবং আমরা যেটা সূত্র মারফত নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি, খুব শীঘ্রই সুচেতা হয়তো এ মাসেই মধ্যেই গেজেট নোটিফিকেশন হবে, এবং আমাদের রাজ্যের মানুষকে এই ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। এবং যেটা জানা যাচ্ছে খুব শীঘ্রই এই গেজেট নোটিফিকেশন। এবং একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আরেকবার ফর্মটা দেখাবো। এই সেই ফর্ম, যেই ফর্ম কিন্তু আর কিছুদিনের মধ্যেই আপনাদের হাতে আসবে, এবং আপনাদেরকেও কিন্তু সেই ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। এবং পাশাপাশি জন্ম তারিখের কথা বলা হচ্ছে, আর আধার নাম্বার ব্র্যাকেটে কিন্তু লেখা হচ্ছে ঐচ্ছিক। তারও একটা কিন্তু কারণ রয়েছে। এই কারণ রয়েছে কেন আধার নাম্বার হঠাৎ করে ঐচ্ছিক, কারণ আমরা জানি যে একটা সময় কিন্তু আধার কার্ডের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল, জোর দেওয়া হয়েছিল, এবং তারপরে কিন্তু আধার কার্ড আমরা করতে শুরু করি, এবং সেই আধার কার্ডের সঙ্গে আমাদের ব্যাংকের লিঙ্ক বলুন, ফোনের লিঙ্ক বলুন, যে কোনো প্রয়োজনীয় নথিপত্র লিঙ্ক আপ করা হয়। আজকে বলা হচ্ছে সেই আধার কার্ড ঐচ্ছিক। এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, আমাদের সঙ্গে থাকুন, সেই বিষয়টা নিয়ে পরবর্তী সময়ে আসছি। তারপরেই বলা হচ্ছে কি, পিতা বা আইনগত অভিভাবকের নাম, এপিক নাম্বার, তারপরে মায়ের নাম, এপিক নাম্বার, স্বামী অথবা স্ত্রীর নাম যদি প্রযোজ্য হয়, এবং এপিক নাম্বারের কথা বলা হচ্ছে। এর পরবর্তী যে জায়গাটা সেখানে দেখুন কি লেখা হচ্ছে, আমার বয়স 18 বছরের বেশি, উপরোক্ত ঠিকানার সাধারণ বাসিন্দা এবং ভারতের নাগরিক। ব্র্যাকেটে কি বলা হয়েছে, যে কোনো একটিতে টিক দিন। আমার জন্ম যদি 1/7/1987 সালের আগে ভারতে, নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন। যে কোনো নথির কথা বলা হচ্ছে, তার মানে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি আধার কার্ডও কিন্তু সেখানে দিতে পারেন। কিন্তু খেয়াল করেছেন এই যে এসআইআর এর যে ফর্মটা, সেখানে কিন্তু প্রথমেই বলা হচ্ছে ঐচ্ছিক, বাধ্যতামূলক কিন্তু করা হয়নি। সেক্ষেত্রে আবার দ্বিতীয় এই অংশে যে লেখাটা রয়েছে, দুটোর মধ্যে কিন্তু একটা ফারাক থেকেই যাচ্ছে। পরবর্তী জায়গায় লেখা হচ্ছে আমার জন্ম ভারতে 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে, নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন। পরবর্তী জায়গায় বলা হচ্ছে নিচের দেওয়া তালিকা থেকে জন্ম তারিখ এবং বা জন্মস্থান নির্ধারণ করে বাবা বা মায়ের জন্য যে কোনো নথি দিন। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আরও একটা প্রশ্ন থাকছে, কারণ আমরা জানি যে সেই সময়কালে অনেকেই বাড়িতে প্রসব করতেন, সেখানে দাইমার একটা ভূমিকা ছিল, বড় সড়ো ভূমিকা ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু জন্ম সার্টিফিকেট অনেকের কাছেই নেই। সেক্ষেত্রে কি হবে? আধার কার্ডের যে কথা বলা হচ্ছে, সেই আধার কার্ড এই ফর্মের শুরুতেই যদি আমরা নজর রাখি, সেখানে কিন্তু আধার নাম্বারের পাশে ব্র্যাকেটে ঐচ্ছিক শব্দটা লিখে দেওয়া হয়েছে। তার মানে কোথাও গিয়ে আধার নাম্বার কিন্তু একটু হলেও গুরুত্ব হারাচ্ছে। এর পাশাপাশি আরও যদি নিচের দিকে আমরা নজর রাখি, নিচে দেখুন লেখা রয়েছে নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন। নিচের দেওয়া তালিকা থেকে বাবার জন্ম তারিখ এবং জন্মস্থান নির্ধারণ করে যে কোনো নথি দেওয়ার কথা বলা হচ্ছে। মায়ের জন্য জন্ম তারিখ এবং জন্মস্থান নির্ধারণের জন্য নিচের তালিকা থেকে যে কোনো নথি সরবরাহ করার কথা বলা হচ্ছে। যদি কোনো পিতামাতার ভারতীয় না হন, তাহলে আপনার
জন্মের সময় তার বৈধ পাসপোর্ট এবং ভিসার কপি প্রদান করার কথাও কিন্তু বলা হচ্ছে। তার পরবর্তী জায়গায় বলা হচ্ছে আমার জন্ম ভারতের বাইরে, ব্র্যাকেটের মধ্যে লেখা হচ্ছে বিদেশে ভারতীয় মিশন কর্তৃক জারি করা জন্ম নিবন্ধনের প্রমাণপত্র সংযুক্ত করুন। মানে আপনি যদি সেক্ষেত্রে বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু সেই কাগজ নিয়ে আসার কথা কিন্তু বলা হয়েছে। তারপরে বলা হচ্ছে আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি, আমি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্তের জন্য আবেদন করছি এবং আমার নাম অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা এবং সংসদীয় নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত নেই। আমি জানি যে এই আবেদনের সঙ্গে সম্পর্কিত উপযুক্ত বিবৃতি বা ঘোষণা যা মিথ্যে এবং যা আমি জানি বা বিশ্বাস করি মিথ্যেই বা সত্য বলে বিশ্বাস করি না, তা জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 31 ধারা অনুসারে 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডনীয়। এই প্রত্যেকটা কিন্তু ঘোষণা করা হচ্ছে। এই যে ফর্মটা দেখাচ্ছি আজ তাক বাংলার হাতে যে ফর্ম এসে পৌঁছেছে এটাই কিন্তু এসআইআর এর ফর্ম। আর কিছুদিনের মধ্যে আপনাদের হাতে সেই ফর্ম আসতে চলেছে। মনে করা হচ্ছে 15 আগস্টের পর থেকেই কিন্তু এই কাজ শুরু হতে চলেছে। আর এই ফর্ম যখন আপনার হাতে আসবে খুব সাবধানে কিন্তু আপনাকে ভরতে হবে, কারণ একটা ভুল হলেই কিন্তু আপনার নামের পাশে রোহিঙ্গা বা বাংলাদেশি তকমা কিন্তু লেগে যেতে পারে, সেটা খানিকটা আপনার একটু ভুলেতে হয়ে যেতে পারে। তাই খুব সচেতনভাবে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই মাত্র যে ফর্মটা আপনাদেরকে দেখালাম, বিহারে যে ফর্ম প্রকাশ হয়েছে এসআইআর এর সেই ফর্ম আপনাদের সামনে তুলে ধরলাম। আর কিছুদিনের মধ্যেই বাংলার ফর্মও কিন্তু সামনে চলে আসবে, তখন সেই ফর্মও আপনাদের হাতে তুলে ধরবো। তবে এবার যে বিষয়টার দিকে নজর রাখতে হচ্ছে, এই ফর্মে যে যে কথাগুলো বলা রয়েছে সেগুলো কি কতটা বাস্তবে পরিণত করা সম্ভব সেদিকে এবার নজর রাখবো। এবার এই যে তালিকার কথা বলা হচ্ছে, এসআইআর এর কথা বলা হচ্ছে, প্রচুর ভোটারের নাম বাতিল যাওয়ার কথা বলা হচ্ছে এবং কাদের উপর দায়িত্ব দেওয়া হচ্ছে, সত্যি কি সব জায়গায় এসআইআর করা সম্ভব? আমরা যদি এই রাজ্যের বিভিন্ন প্রান্তের দিকে নজর রাখি, মুর্শিদাবাদের দিকে নজর রাখি, মালদার দিকে নজর রাখি, সেই সমস্ত জায়গায় কি সত্যি এসআইআর করা সম্ভব? যদি করা হয় অন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, অন্য কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? এই গোটা বিষয় নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছে